আমরা সেই পাকিস্তানের কথা বলছি যেই পাকিস্তান চালায় সন্ত্রাসবাদীরা। নিজস্ব সেনাবাহিনীর শিবিরের পাশ থেকে এসে রাতের বেলায় তুলে নিয়ে যাওয়া হয়। পৃথিবীর সন্ত্রাসবাদের অভিভাবক ওসামা বিন লাদেন কোথায় পাওয়া গিয়েছিল? কি হয়েছিল পাকিস্তানে মে মাসের 2 তারিখে 2011-তে? আসলে সন্ত্রাসবাদীরা জানে পাকিস্তানে অর্থ দিলে সবকিছু করা যায়, কিন্তু এরকম জঙ্গিদের আঁতুড় ঘর এরকম দেশ নেই। সুতরাং একটা সন্ত্রাসবাদী দেশ। আজ অবধি কোনো প্রধানমন্ত্রী ফুল টাইম অর্থাৎ 5 বছরের অফিস করতে পারেননি। এখনই পাকিস্তানে বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে তারা বলছে তারা ভারতের আসতে চায়, তারা বলছে তারা ভারতের মতো দেশে থাকতে চায়। পাকিস্তানের সেনা প্রধানের কথা অনুযায়ী ছেলে মেয়েদের পাকিস্তানিরা জানাক, তাদের সত্যি কথাটা জানাক, তাদের দেশ আসলে একটা সন্ত্রাসবাদী দেশ। পাকিস্তান সেনা প্রধান আসিফ মুনির তিনি বলছেন 2 নেশন থিওরির কথা, অর্থাৎ 1940 সাল এবং পরবর্তীকালে ধূর্ত জিন্না শুধুমাত্র রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য যে 2 নেশন থিওরি বার করেছিলেন আস্তিন থেকে, সেই পুরনো বস্তাপচা থিওরির কথা বলছেন। বেশ করছেন, ঠিকই বলেছেন পাক সেনা প্রধান। দুটো দেশ তো সম্পূর্ণ আলাদা, দুটো দেশের জন্ম থেকে শুরু করে দুটো দেশের ইতিহাস সম্পূর্ণ আলাদা। পাকিস্তানের ইতিহাস কিসের ইতিহাস? রক্তাক্ত ইতিহাস। আর সেই জন্যই বলা হয় দ্য ব্লাডি হিস্ট্রি অফ পাকিস্তান। কেন রক্তাক্ত, কেন বিষাক্ত? তার কারণ পাকিস্তানে কোনোদিনও গণতন্ত্র ছিলই না। যতটুকু গণতন্ত্র ছিল তাকে ছাপিয়ে গিয়ে রক্তাক্ত গণতন্ত্র হরণের ইতিহাস বলা যেতে পারে জায়গা দখল করে নিয়েছে। পাকিস্তানের ইতিহাস কাপুরুষতার ইতিহাস। তোরা বারবার আমাদের আক্রমণ করেছিস, আমাদের পদাঘাত অর্থাৎ ভারতীয় সেনার বুটের আঘাত না খেলে তোদের বোধহয় দিন গুজরান হয় না। তাই যতবার তোরা আঘাত হেনেছিস ততবার হেরে বাড়ি ফিরেছিস। এই হচ্ছে পাকিস্তানের ইতিহাস। পাকিস্তানের ইতিহাস মানে কি? মৌলবাদীদের ইতিহাস। পাকিস্তানের ইতিহাস মানে কি? আতঙ্কবাদীদের ইতিহাস। পাকিস্তানের ইতিহাস মানে কি? বিশ্বজোড়া সন্ত্রাসবাদের মরুদ্যানের ইতিহাস। আজকে সেই ইতিহাসের কয়েক টুকরো আপনাদের সামনে হাজির করব। তার আগে প্রথমে দেখে নেব পাক সেনা প্রধান সেদিন আহম্মকের মতো কি দাবি করেছিলেন। একবার দেখে নেব। সেদিন পাক সেনা প্রধান ইসলামাবাদে বসে অনাবাসী পাকিস্তানিদের নিয়ে এসে কি বলেছিলেন, হাততালি কুড়িয়েছিলেন। কেন হাততালি কুড়িয়েছিলেন সেগুলো বলবো। এসবই করেছেন তারা বা পাকিস্তানের সেনা প্রধান আইএসআইয়ের অঙ্গুলি হেলনে। কেন অঙ্গুলি হেলন সেটাও আমরা বলেছি, বিস্তারিত বলবো। সবার প্রথমে দেখে নেব সেদিন কি বলেছিলেন পাকিস্তান আর্মি চিফ emphasized difference between Hindus and Muslim. তিনি বলেছিলেন যে our forefathers believed that we are different from Hindus in every possible aspects of life. অর্থাৎ তাদের পূর্বপুরুষরা তারা বিশ্বাস করতেন হিন্দু এবং মুসলমানরা জীবনের এবং সামাজিক, ব্যক্তিগত, ব্যবহারিক জীবনে একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। না, আমরা ভারত, আমরা এইভাবে জাত দিয়ে মানুষকে ভাগ করি না, আমরা অভ্যস্ত নই। সেই জন্যে আমরা ধরেই নিচ্ছি যে আপনার শুধু ওই হিন্দু মুসলমান ছাড়া আমি এখানে ভারত আর পাকিস্তান বসাচ্ছি। তাহলে কি হলো? ঠিকই বলেছেন যে আমরা আপনাদের থেকে আলাদা। আবার রিলিজিয়ন ইজ ডিফারেন্ট, এটা আপনার বক্তব্য। না, আমরা মানুষকে ধর্ম দিয়ে বিচার করি না। এখনও এই সময়ে দাঁড়িয়ে যেখানে এআই এর যুগ শুরু হয়ে গেছে, এখনও বস্তা পচা মৌলবাদ আপনার মধ্যে রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। আবার কাস্টমস আর ডিফারেন্ট। হ্যাঁ, সত্যি তো, আমাদের কাস্টমস তো ডিফারেন্ট। তার কারণ আপনারা কি করেন? আপনারা
কাপুরুষের মতো আমাদের সীমান্ত দিয়ে ঢুকে যান। আপনারা আমাদের এখানে বারবার উপদ্রব বা আপনারা বারবার বিভিন্ন ধরনের আছিলায় ঢুকে যেতে চান। আমরা করি না, আমরা করি না। আসলে করবই বা কেন? এখন পাকিস্তানকে বিনে পয়সায় দিলেও ভারত নেবে মনে হয় না। সবসময় মনে রাখবেন, ডাস্টবিন আপনারা যে দেশটা তৈরি করেছেন সেই দেশের সাধারণ মানুষকে বোকা বানিয়েছেন। আপনাদের দেশটা আসলে এখন একটা ডাস্টবিন হয়েছে। মানুষ পছন্দ করে, গৃহস্থ পছন্দ করে ডাস্টবিনকে বাড়ির বাইরে রাখতে। কখনো আপনাদের আমরা ঢোকাবো না ঘরের মধ্যে। সুতরাং আওয়ার কাস্টমস আর ডিফারেন্ট, ঠিক বলেছেন। আওয়ার ট্র্যাডিশনস আর ডিফারেন্ট, একদম ঠিক। আমাদের ট্র্যাডিশনটা তো একেবারেই আলাদা, একেবারেই আলাদা। আপনারা ওপার থেকে লাফিয়ে লাফিয়ে আসেন, লম্ফঝম্প করেন, তখন আমাদের সেনাবাহিনীর 3 লেয়ার যে বুট রয়েছে সেই ভারী বুটের আঘাত খেয়ে আবার ফিরে যান মাথা নিচু করে। আওয়ার ট্র্যাডিশনস আর ডিফারেন্ট, আওয়ার থটস আর ডিফারেন্ট। অবশ্যই আমাদের চিন্তা ভাবনা তো ডিফারেন্ট। আমরা গোটা বিশ্বে বিশ্ব মানবতার কথা বলি, আমরা গোটা বিশ্বকে কুটুম্ব মানে আত্মীয় মনে করি। আর আপনারা এখনও মৌলবাদে নিমজ্জিত। আপনারা অন্য দেশকে শত্রু দেশ ভাবেন, অন্য দেশের সাধারণ মানুষকে শত্রু দেশের মানুষ ভাবেন। আর সেই জন্যে আপনারা কাসাবের মতো এই রকম বোকাশোকা ছেলেদের ধরে ব্রেন ওয়াশ করে রাতের অন্ধকারে কাপুরুষের মতো মুম্বাইয়ের মতো শহরে পাঠান। অবশ্যই অবশ্যই আমাদের চিন্তাভাবনা আলাদা। আমার অ্যাম্বিশনস আর ডিফারেন্ট। হ্যাঁ, অবশ্যই আমাদের উচ্চাশা তো আলাদা। আমরা বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি থেকে 3য় স্তরে পৌঁছাতে যাচ্ছি। আর আপনারা এই 7 দশক পেরিয়ে যাওয়া দেশে আপনারা বিশ্ব ব্যাংকের ঋণে জর্জরিত। আপনাদের মানুষের খাওয়ার ঠিক নেই, গ্যাস থেকে শুরু করে বিভিন্ন অত্যাবশ্যকীয় জিনিসপত্র তারা পান না। সুতরাং অবশ্যই আমাদের উচ্চাশা একেবারে আলাদা। আমরা বিশ্বে নজির সৃষ্টি করতে যাচ্ছি, আর আপনারা সেই মধ্যযুগীয় দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, একে ছিনতাই করব, রাহাজানি করব, ধর্ষণ করব, আপনারা তার মধ্যে রয়েছেন। সুতরাং সত্যি তো তোদের সঙ্গে আমাদের কোনো মিল নেই, অন্তত উচ্চাশার ক্ষেত্রে তো নেই। দ্যাট ওয়াজ দ্য foundation of two-nation theory. It was laid on the belief that we are two different nations. অবশ্যই অবশ্যই আমি আপনাকে বাহবা জানাবো যে আপনি সত্যি কথাটা বলে ফেলেছেন। কিন্তু আপনি আরও একটা কথা বলেছেন, যে কথাটা গোটা বিশ্ব শুনে হাসছে কেন? আপনি কি বলেছেন? আপনি বলেছেন to tell children about the basis of Pakistan's creation এবং পাকিস্তানের ইতিহাস গৌরব গাথা জানাতে। আজকে এই গৌরব গাথাটা দেখিয়ে দেব। সন্ত্রাসবাদের ক্ষেত্রে, আতঙ্কবাদের ক্ষেত্রে, যুদ্ধে এবং সামাজিকভাবে আপনারা এতটাই পিছিয়ে রয়েছেন ভারত থেকে যে কি গৌরব কাহিনী আপনারা জানাবেন। আমরাও চাই পাকিস্তানের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা জানুক পাকিস্তান কি, তারা জানুক যে তারা কোন ঘৃণ্য দেশে বসবাস করে। আগামী দিনে যারা নতুন ছেলেমেয়ে হবে তারা বুঝতে পারবে যে কতটা অভিশপ্ত, কতটা কলঙ্কিত পাকিস্তানের ইতিহাস। আমি প্রথমেই চলে যাব যুদ্ধে। এই যে পাকিস্তান যে এত কথা বলে, কতবার যুদ্ধ হয়েছে আমাদের, আর সেই যুদ্ধগুলোর পরিণতি কি একবার দেখে নেব। ইন্ডিয়া এন্ড পাকিস্তান হ্যাভ এঙ্গেজড ইন 4 মেজর ওয়ার্স। 4টে বড় যুদ্ধ হয়েছিল সিন্স দেয়ার ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ ভারত আর পাকিস্তানের স্বাধীনতার পর 4টে যুদ্ধ হয়েছিল। 4টে যাকে মেজর ওয়ার্স বলা হচ্ছে, অর্থাৎ 4টি বড় যুদ্ধ হয়েছিল। কি কি যুদ্ধ? 1947 থেকে 48-এ, 1965-তে, 1971-এ এবং কার্গিল ওয়ার ইন 1999। These conflicts stemmed from border dispute, particularly over Kashmir, as well as other territorial and political issues in 1971, অর্থাৎ 1971 সালে war resulted in the independence of Bangladesh। অর্থাৎ 1971-এর যুদ্ধের ফলে একদিকে পূর্ব পাকিস্তান,
পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান আলাদা হয়ে যায়, অর্থাৎ আজকের পাকিস্তান আর বাংলাদেশ হয়। সুতরাং বাংলাদেশ যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের রক্তচক্ষুকে অগ্রাহ্য করে ভারত এগিয়ে গিয়েছিল। এবং কেন গিয়েছিল? কারণ প্রায় কোটি মানুষ, 1 কোটির ওপর মানুষ সেই সময় পালিয়ে এসেছিল এই পশ্চিম বাংলায় ভারতে। ভারত বাধ্য হয়েছিল পাকিস্তানের যে সেনাবাহিনী রয়েছে তাদের অকথ্য অত্যাচার এবং বাংলাদেশের মানুষের আর্তনাদে ভারত ত্রাতা হিসেবে গিয়েছিল, যা বাংলাদেশের অনেকে এই মুহূর্তে ভোলার চেষ্টা করছেন বা ভোলার ভান করছেন, তার কারণ তারাও মৌলবাদে বিশ্বাস করেন। ফিরে আসি 1947 থেকে 48, the first war triggered by partition of India and Pakistan involved Pakistan's attempt to annex the princely state of Jammu Kashmir. প্রথমেই তারা জম্মু কাশ্মীরের ওপর থাবা বসাতে চেয়েছিল, আর সেই থাবা ভারত এমন মার মেরেছে যে সেই থাবা নিয়ে পালাতে বাধ্য হয়েছে আহত অবস্থায়। এরপর চলে আসি 1965 সালে। A second war, also Kashmir and a territorial dispute in Rann of Kutch, saw both nations engaging in large-scale military operation. এই দ্বিতীয় যুদ্ধ কাশ্মীর এবং আমাদের কচ্ছের রান এ নিয়ে লড়াই হয়েছিল এবং সেই লড়াইতেও শোচনীয় পরিণতি হয়েছিল। ভারতে অনেকে বলেন যে সেই সময় দখল করে নেওয়া উচিত ছিল লাহোর, তার কারণ সেই সময় আমরা লাহোরে পৌঁছে যেতাম শুধু একবার যদি সবুজ সংকেত পেতাম দিল্লি থেকে। কিন্তু ভারত, আমি আগেই বলেছি, কারোর দেশ দখল করে না। তার কারণ পাকিস্তানের বেশ কিছু নেতা নেত্রী আছেন বা বেশ কিছু সেনাবাহিনীর লোক আছেন এবং অবশ্যই আইএসআই এবং মৌলবাদী জঙ্গি, তারা আগ্রাসী ভূমিকা পালন করেন কিন্তু বুঝতে পারেন না কি হয়, এবং সেই কারণে পাকিস্তান বারবার আক্রমণ করে। কিন্তু ভারত সার্বভৌমে বিশ্বাস করে, অন্য দেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে। ভারতবর্ষে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত। ভারতবর্ষ কারোর জায়গা জমি দখল করতে চায় না, এটা আমাদের নীতির মধ্যে পড়ে না। আর নীতিহীন পাকিস্তানি, তোরা বারবার আসিস আর আমাদের কাছে, আমাদের মিলিটারির কাছে শোচনীয় মার খেয়ে কাপুরুষের মতো ভেগে যাস। এবার আসি 1971। আগেই বলেছি দ্য ওয়ার লেড টু ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ ফ্রম পাকিস্তান। সেই যুদ্ধ ছিল ভয়ানক যুদ্ধ এবং সেই সময় আমাদের দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত আছে বলে ইন্দিরা গান্ধী সেই সময় প্রধানমন্ত্রী আর অটল বিহারী বাজপেয়ী তার মতো ব্যক্তি যিনি বিরোধী আসনে বসছেন, গোটা দেশ এক হয়ে লড়াই করেছিল। কিসের জন্য লড়াই করেছিল? তার কারণ একদল বাংলাদেশে, একদল মানুষ তারা তাদের অধিকারের জন্য লড়ছে। নির্লজ্জের মতো পাকিস্তান সেই সময় নির্বাচনে পরাজিত হয়েও শুধুমাত্র অধিকার কায়েম করার জন্য চেষ্টা করেছিল যে পূর্ব পাকিস্তান, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশের মানুষের ওপর অকথ্য অত্যাচার করে বাংলাভাষী মুসলমানদের এবং অবশ্যই বাংলাভাষী সংখ্যালঘু হিন্দু বাংলাদেশের এবং অন্যান্য সম্প্রদায়ের ওপর অকথ্য অত্যাচার করবে। ভারত গিয়েছিল মানবতার কথা শুনে, সমস্ত কিছু অগ্রাহ্য করে এবং পৃথিবীর ইতিহাসে নজির সৃষ্টি করেছিল। অনেকে বলেন পাকিস্তান লড়তে এসে তার পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান আমরা আলাদা করে দিয়েছি, অর্থাৎ ওই যুদ্ধে পাকিস্তান দুটুকরো হয়ে গেল, জন্ম নিল স্বাধীন বাংলাদেশ। এই যুদ্ধ প্রসঙ্গে একটা কথা বলি, অনেকে বলেন যে কার্যত তৎকালীন পাক জেনারেল সেনাপ্রধান ইয়াহিয়া খানের কার্যত প্যান্ট খুলিয়ে দেয় ভারতীয় সেনা। তার কারণ যেভাবে পরাজিত হয়েছিল, যেভাবে প্রাণ ভিক্ষা করেছিল পাকিস্তানি সেনারা, সেটা পাকিস্তান আজও ভুলতে পারেনি। এরপর 1999 সাল, this conflict, a limited war, was fought in Kargil district and along with the line of control LOC in Kashmir. চোরের মতো গোপনে ঢুকে পড়েছিল। আমরা সবাই জানি সেই কাপুরুষতার কাহিনী। ভেবেছিল খাড়াতে দাঁড়িয়ে হয়তো জিতে যাবে। ভারতীয় সেনা যেখানেই দাঁড়াও, যেখানেই দাঁড়াও, যত স্ট্র্যাটেজিক গুরুত্বপূর্ণ লোকেশনে এসে দাঁড়াও, আমরা তোমাদের খুব অল্প সময়ের মধ্যে নামিয়ে আনবো।
আবার আবার ভারতীয় সেনার ভারী বুটের লাথি খেয়ে কাপুরুষের মতো ফিরে গিয়েছে। এবং আপনারা অনেকে জানেন, নিজেদের সহযোদ্ধা তাদের মৃতদেহ ফেলে পালিয়ে গিয়েছে, কিন্তু ভারত তাদের মৃতদেহ সসম্মানে ফেরত দিয়েছে। এইভাবেই ভারত প্রতিবার নজির সৃষ্টি করেছে। এরপর কিছু তথ্য আপনাদের দেব। অবশ্যই এই যুদ্ধের বাইরেও বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে যেগুলো ভারত পাক সম্পর্কে গুরুত্বপূর্ণ। যেমন, দ্য কনফ্লিক্টস হ্যাভ বিন মার্কড বাই বর্ডার ডিসপিউট। আমাদের মূলত সীমান্ত নিয়ে আমাদের মধ্যে সংঘাত হয়েছে এবং পাকিস্তান তারা বাড়াবাড়ি চায় যে আমাদের সীমান্তে ঢুকে পড়ে যদি কিছুটা অংশ, কিছুটা জমি খাবলে নেওয়া যায়। আজ অবধি পারেনি। কাশ্মীর নিয়ে একটা সমস্যা তো রয়েছে স্বাধীনতা থেকে, এবং 1947-48 অর্থাৎ স্বাধীনতার পরপরই ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু মার খেয়ে ফিরে যায়। তার কারণ সেই সময় সেখানে হিন্দু রাজা ছিল, তার সঙ্গে ভারত সরকারের চুক্তি হয়েছিল। সেই চুক্তি, মানে সভ্য দেশ হলে তো চুক্তিকে সম্মান জানাবে, কিন্তু অসভ্য দেশ হলে যা হয় চুক্তিকে সম্মান জানায়নি। এবং ওয়াটার ডিসপিউট আছে, জল নিয়ে সমস্যা আছে, এবং টেরর কন্ট্রোভার্সি আছে। দেখুন, জল নিয়ে, সীমান্ত নিয়ে বিতর্ক থাকতে পারে, পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রতিবেশী দেশের সঙ্গে রয়েছে, কিন্তু এরকম জঙ্গিদের আঁতুড় ঘর এরকম দেশ নেই। সুতরাং একটা সন্ত্রাসবাদী দেশ। একটা কথা মনে রাখবেন, আমরা সেই পাকিস্তানের কথা বলছি যেই পাকিস্তান চালায় মৌলবাদীরা। আমরা সেই পাকিস্তানের কথা বলছি যেই পাকিস্তান চালায় সন্ত্রাসবাদীরা। আমরা সেই পাকিস্তানের কথা বলছি যেই রক্তলোলুপ শাসকরা যে পাকিস্তান চালায়। পাকিস্তানেও কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন। পাকিস্তানেও তোহাস মতো মানুষ আছেন যিনি এই মুহূর্তে প্যারিসে বসে রয়েছেন, কারণ তিনি মুক্ত চিন্তাধারার মানুষ। পাকিস্তানেও লেখক, শিল্পী, সাহিত্যিক আছেন যারা পাকিস্তানে টিকতে পাচ্ছেন না। পাকিস্তানেও গণতন্ত্র প্রেমী মানুষ আছেন যারা তাদের অধিকার পাচ্ছেন না। আমরা সেই পাকিস্তানের কথা বলছি না, আমরা বলছি সন্ত্রাসবাদ, গণতন্ত্রের হত্যাকারী সেই সব শাসক পাকিস্তানিদের কথা। পরবর্তীকালে দ্য কাশ্মীর কনফ্লিক্ট হ্যাজ বিন মেজর ফ্যাক্টর ইন অল ওয়ার্স এক্সেপ্ট এই 1971 ওয়ার। 1971 সালের যুদ্ধ ছাড়া প্রতিবারের যুদ্ধতেই কাশ্মীর একটা বড় ইস্যু ছিল। কিন্তু 1971 সালে আগেই বলেছি, ওইদিকে মুক্তিযোদ্ধারা, তাদের আর্তনাদ, সাধারণ মানুষের আর্তনাদ, বাঙালি কাঁদছে। আমরা দেখতে যাইনি সে বাঙালি মুসলমান না হিন্দু না খ্রিস্টান না জৈন। মানবতার কারণে আমরা সেই যুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলাম এবং বাংলাদেশ স্বাধীন দেশ সৃষ্টি হলো। সুতরাং 1971-এর যুদ্ধটা একেবারে আলাদা। কার্গিলে কি হয়েছিল? দ্য কার্গিল ওয়ার ইন 1999 ওয়াজ ফট when both countries possessed nuclear weapons. এটা খুব গুরুত্বপূর্ণ। দুটো দেশেরই পরমাণু অস্ত্র আছে। এবং যা হয়, নতুন বড় লোক হলে জানেন টাকার ফুটানি থাকে, দেখানোর ফুটানি থাকে। ঠিক কাশ্মীরকে ঘিরে বারবার করে এই ফুটানি দেখাতে এসে মাথা নিচু করে পাকিস্তান চলে গিয়েছিল। যখন পাকিস্তান মনে করলো আমারও পরমাণু অস্ত্র আছে, আমি দেখে নেব ভারতকে, যেভাবে গরিলা এগিয়ে যায় আর কি, হুপ হাপ করে মারতে মারতে, ঠিক সেইভাবে ওরা চলে এলো। ওরা ভাবলো এবার বোধহয় ভারত ভয় পাবে। আরে, তোদের পরমাণু অস্ত্রর খবর সবাই জানে। একটা পরমাণু অস্ত্রকে লালন পালন করার জন্য রিঅ্যাক্টরের দরকার হয় আনুষঙ্গিক অনেক যন্ত্রপাতি, অনেক জিনিসপত্র, সেটাকে বাঁচিয়ে রাখার জন্য। তোদের যে এখন আর্থিক অবস্থা, অনেকেই সন্দেহ প্রকাশ করে তোদের অস্ত্রগুলো আদৌ জীবিত আছে না মৃত অস্ত্র নিয়ে বসে আছিস জকের ধনের মতো, মানুষকে দেখাচ্ছিস, অথচ অস্ত্রটাই নেই। যাই হোক, 1999 সালে কার্গিল যুদ্ধ, সেই যুদ্ধতেও শোচনীয় পরাজয়। In 1972, the Shimla Agreement converted the ceasefire line into a line of control. দেখুন, এই সিমলা এগ্রিমেন্ট বা আমাদের সঙ্গে পাকিস্তানের চুক্তি, ভারত পাক চুক্তি নিয়ে কিছু বলার আছে। চুক্তি কাদের মধ্যে হয়? দুজন জেন্টলম্যানের মধ্যে হয়, দুজন সভ্য মানুষের মধ্যে হয়। কিন্তু একজন ভদ্র এবং একজন অভদ্র যদি হয়, শিষ্টাচার জানে না, সৌজন্য নেই, তার মধ্যে চুক্তি হয়? সুতরাং ভারত পাকিস্তানের চুক্তি ভারত বরাবর মেনে এসেছে, আর পাকিস্তান বিভিন্ন ঘটনায় দেখিয়ে দিয়েছে নৈতিক অধঃপতনে, বিভিন্ন ঘটনায় বিভিন্ন সময় তারা নিজেদের শাসন ক্ষমতা অক্ষত রাখতে ভারতে ঢুকে এসে বীরত্ব জাহির করে
পাকিস্তানের মানুষকে বোকা বানিয়েছে এবং সেখানে সেনাপ্রধানদের কম অবদান নেই। সেটাই দেখে নেব। আসলে পাকিস্তানে যদি সাধারণ মানুষ ভোট দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার নির্বাচন করত তাহলে এমনটা হয়তো হতো না। তার কারণ পাকিস্তানের রক্তলোলুপ শাসকদের প্রতি আমাদের কোনো শ্রদ্ধা নেই, কিন্তু পাকিস্তানের খেটে খাওয়া সাধারণ মানুষ, পাকিস্তানের বিদ্বজন, পাকিস্তানের লেখক, সাহিত্যিক, শিল্পী, চলচ্চিত্রকার, এদের প্রতি তো আমাদের শ্রদ্ধা আছে। তার কারণ আমরা বিশ্বাস করি গোটা বিশ্বের কুটুম্বে। কিন্তু পাকিস্তানের দুর্ভাগ্য, এইসব মানুষগুলোর কোনো গলার স্বর নেই। আর পাকিস্তান বারবার সেখানে সেনাবাহিনীর বুটের তলায় গণতন্ত্র কেঁদেছে। একবার দেখে নেব কতবার সেনাবাহিনীর অভ্যুত্থান ঘটেছে, যাকে কুপ দেতাত বলা হয়। মিলিটারি কিউব ইন পাক 1953 to 54. Governor General Ghulam Khan led the coup against the civilian administration led by Prime Minister Khwaja Nazimuddin. 1953-1954 1958 সালে আবার কিউব। এবার রাজনৈতিক যে অস্থিরতা সেই সুযোগে আবার দখল করে নিল এবং সেই সময় আমরা জানি যে একের পর এক ঘটনায় পাকিস্তানের গোটা অ্যাডমিনিস্ট্রেশন নড়ে গেল, অর্থাৎ প্রশাসনও নড়ে গেল। গণতন্ত্রের পক্ষে খুবই ক্ষতিকারক। আবার 1977 সালে at midnight of 4th July 1977, Pakistan experienced another military coup, this time led by General Zia-ul Haq. He named it Operation Fair Play. কিসের ফেয়ার প্লে? মানে ফেয়ার প্লে মানেটাই বোধহয় বোঝে না। খেলার ফেয়ার প্লে জানেন তো, কাকে ট্রফি দেওয়া হয়? জিয়াউল হক বলল নাকি অপারেশন ফেয়ার প্লে, এমিং টু প্রিভেন্ট প্রাইম মিনিস্টার জুলফিকার আলী ভুট্টো। ভাবতে পারেন সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেয় বারবার, সেখানকার নির্বাচিত প্রধানমন্ত্রীর ফাঁসি হয়। ভাবতে পারেন এই দেশে নাকি গণতন্ত্র আছে। আবার খুব হলো 1999 সালে 1999 coup concerns regarding a possible coup within President Pervez Musharraf's government led to significant discussions between military leaders and regional corps commanders. সুতরাং বুঝতে পেরেছেন বারবার 1953 থেকে 54, 1958, 1977, 1999 আসলে গণতন্ত্রই তো কাঁদছে সেখানে। গণতন্ত্র তো শৈশব থেকে সেখানে পুষ্টি পায়নি, অপুষ্টিজনিত রোগে ভুগছে সেখানকার গণতন্ত্র। সেই দেশের আর কি হবে? সেই দেশের সাধারণ মানুষের কোনো ভয়েস নেই, স্বর নেই। এই একই ঘটনা চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে, যাতে বাংলাদেশের সাধারণ মানুষ তাদের কোনো ক্ষমতা না থাকে। তাহলে কাদের সুবিধা? মৌলবাদীদের সুবিধা, সন্ত্রাসবাদীদের সুবিধা, আর সুবিধা রক্তলোলুপ শাসকদের। তার ফলে কি হলো? তার ফলে গণতন্ত্র কি দাঁড়ালো? নো পাকিস্তানি প্রাইম মিনিস্টার হ্যাজ কমপ্লিটেড আ ফুল টার্ম অফিস। আজ অবধি কোনো প্রধানমন্ত্রী ফুল টাইম অর্থাৎ 5 বছরের অফিস করতে পারেননি। সেনাপ্রধান বলছিলেন না, ইতিহাস শোনাবেন, ঐতিহ্য শোনাবেন, পাকিস্তানের সৃষ্টির কাহিনী শোনাবেন পরবর্তী প্রজন্মকে। কিসের কাহিনী শোনাবি তোরা? গণতন্ত্রে 5 বছর কোনো প্রধানমন্ত্রীকেই রাখতে পারিস না, সেই কাহিনী শোনাবি? বোঝাবি যে আমাদের সংযম কম? বোঝাবি আমরা আসলে গণতন্ত্রের জন্য যোগ্য নই? সেই কাহিনী শোনাবি তোদের ছেলে মেয়েদের? শোনা, যাতে বুঝতে পারে তারা, চোখ ফোটে যেন তারা বুঝতে পারে যে ভারতবর্ষ কোথায় আর পাকিস্তান কোথায়, কতটা গণতন্ত্রের কতটা নিচে তোরা রয়েছিস, কতটা নিচু স্তরের তোদের অ্যাডমিনিস্ট্রেশন, তোদের লেজিসলেশন, তোদের জুডিশিয়ারি সব কতটা নিচে। দ্য শর্টেস্ট টার্ম, হ্যাঁ, গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে গণতন্ত্রে রেকর্ড হোল্ডার, এটাও শোনাতে পারিস। তার কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। কিছু না হোক একটা রেকর্ড তো করেছিস। কি রেকর্ড করেছিস? দ্য শর্টেস্ট টেনিউর ফর আ প্রাইম মিনিস্টার ইজ 2 weeks, অর্থাৎ 2 সপ্তাহ। ওয়াইল দ্য লংগেস্ট ইজ 4 years and 2 months। তোদের সবচেয়ে লংগেস্ট হচ্ছে 4 years and 2 months, 4 বছর 2 মাসে।
Mia Mohammad Nawaz Sharif was elected Prime Minister 3 times, 1990, 1997 এবং 2013. The most for a single candidate. ইতিহাস তৈরি করেছেন এই প্রাইম মিনিস্টার। বুঝতে পারছেন পাকিস্তানের গণতন্ত্র কোন জায়গায় আছে? এটাকে গণতন্ত্র বলবেন? মানুষের মতো দেখতে তো গরিলা, শিম্পাঞ্জি, কিছু কিছু ক্ষেত্রে নাম না জানা কঙ্গো বা আমাজনের ওদের প্রজাতিরা, তাই বলে কি তাদের মানুষ বলবেন? আসলে গণতন্ত্রের হাত, মুখ, পা, চোখ, হৃদয় কোনোটাই ফুটে ওঠেনি পাকিস্তানে। এবার আসি তুলনাতে। কিসের তুলনা? এই যে পাকিস্তানে যে বাগাড়ম্বর, বিরাট মনে করে নিজেকে, আসলে কোন জায়গায় আছিস তোরা আর কোন জায়গায় ভারত আছে একবার দেখে নেওয়া যাক। দ্য ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ারফুল মিলিটারিজ 2025 কে করেছেন? এটা ভারত সরকারের করা না, পশ্চিমবঙ্গ সরকারেরও করা না। এটা কার করা? এটা আমারও করা না। এটা কাদের করা? এটা গ্লোবাল ফায়ার পাওয়ার, জিএফপি, তাদের করা। এই জিএফপি কি করে, কি কাজ করে আপনারা সবাই জানেন, যারা জানেন না তারা দেখে নেবেন। সেখানে প্রথমে ইউনাইটেড স্টেটস, দ্বিতীয় রাশিয়া, তৃতীয় চীন এবং চতুর্থে ভারত, অর্থাৎ সর্বশক্তিধর দেশগুলি। কিসের ভিত্তিতে? র্যাঙ্কিং অফ নেশনস, ranking of nations of the world based on the latest edition of the military strength ranking by global firepower. সেখানে পাকিস্তান প্রথম 10-এর মধ্যে পাকিস্তান নেই। তাও যতটুকু আছে, কিসের জন্য আছে, কেন তালিকাতে গ্রাহ্য করে রাখা হয়েছে, তার কারণটা হচ্ছে তাদের পরমাণু শক্তি। কিন্তু অনেকেই সন্দেহ প্রকাশ করে আদৌ পরমাণু শক্তিগুলোকে তারা জীবিত রাখতে পেরেছেন? যে দেশে এত অভাব, সে দেশে ঠিকমতো লালন পালন করছেন তো? তার কারণ এ তো বাড়িতে ফ্রিজে মাংস রাখার মতো নয় বা মাছ রাখার মতো নয়। একটা পরমাণু অস্ত্র তাকে কিভাবে রাখা হয় সেটা একটা খুব জটিল এবং ব্যয়সাধ্য প্রক্রিয়া। আদৌ ঠিকঠাক আছে তো? এই প্রশ্নটা অনেকেরই আছে। এবার চলে আসুন, আমি অত তুলনা করব না, আমরা সবাই জানি মানে ভারত এবং পাকিস্তানের তুলনা করাটা, সেনাবাহিনীতে তুলনা করাটাই আমার মনে হয় সময় নষ্ট। তাও আমি ধরুন মিলিটারি বাজেট, আর্মি, নেভি, এয়ারফোর্স, নিউক্লিয়ার উইপেন্স সবকটাতে অনেক পিছিয়ে রয়েছে। তাও এটা 2021-এর। সোর্সকে রয়টার্স, মানে এটা ভারত সরকারের নয়। এখন যেমন আর্মির ক্ষেত্রে আমাদের এখন 13 লক্ষ পার্সোনাল, ওদের 5.6 লাখ। হ্যাঁ, প্রশিক্ষণের তো তুলনাই করা যায় না। সত্যি কথা বলতে গেলে আমাদের একজন প্রশিক্ষিত সেনা, ওদের কতজন, আমি এই প্রশ্নের উত্তর দেব না, আপনারা আপনাদের মতো ভেবে নিন। ধরুন 2021-এ এয়ারফোর্সে আমাদের পার্সোনাল অর্থাৎ এয়ারফোর্সে কর্মরত 1.27 লাখ আর পাকিস্তানের 45। এটা 2021-এ। আমাদের কমব্যাট এয়ারক্রাফট কত ছিল সেই সময়? 814। তারপর তো আপনারা জানেন তো, তারপর বিভিন্ন দেশ থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন আমরা যুদ্ধ বিমান এয়ারক্রাফট নিয়ে এসেছি। আর পাকিস্তানের সেই সময় ছিল 2021-এ 425। সুতরাং বুঝতেই পাচ্ছেন, আমি আর নিউক্লিয়ার পাওয়ার বা অন্য কিছুতে যাচ্ছি না, আসলে অনেকটাই পিছিয়ে রয়েছে। আরে ভাবতে হবে তো আমাদের স্থান কোথায়? আমাদের স্থান হচ্ছে 4 নম্বরে। কাদের? 2025-এ দেখুন, 2025-এ 4 নম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র, রুশ, চীন, তারপরেই ইন্ডিয়া। সুতরাং বুঝতেই পাচ্ছেন ফাঁকা কলসি বাজে বেশি। আর সেই জন্যেই সেনাপ্রধান বলছে, আমি তো বলবো পাক সেনাপ্রধান ঠিকই বলেছে, তোরা তোদের ইতিহাস, তোদের গৌরব গাথা তোরা জানা, চোখ খুলুক নতুন প্রজন্মের পাকিস্তানি ছেলে মেয়েদের। এখনই পাকিস্তানের
বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে তারা বলছে তারা ভারতের আসতে চায়, তারা বলছে তারা ভারতের মতো দেশে থাকতে চায়, তারা বলছে বলিউডের জন্য শুধু নয়, ভারতের শিক্ষা ব্যবস্থা, ভারতের গণতন্ত্র, ভারতের বাক স্বাধীনতা তারা পেতে চায়। তারাই বলছে, এটা আমাদের কথা নয়। আপনারা আপনাদের সামাজিক মাধ্যমে দেখুন। তবে হ্যাঁ, তোরা তোদের ইতিহাস শেখা, যে ইতিহাস কাপুরুষতার ইতিহাস, যে ইতিহাসে ভারতীয় সেনাবাহিনীর কাছে বারবার মার খেয়ে ফিরে গেছিস। তোরা সেই ইতিহাসের কথা বল, যেই ইতিহাস গণতন্ত্রকে হরণ করেছে। এবার আসি পাকিস্তানের আরেক উজ্জ্বল ইতিহাসের কথা। আমি তো চাইব যে পাকিস্তানের সেনাপ্রধানের কথা অনুযায়ী ছেলে মেয়েদের পাকিস্তানিরা জানাক, তাদের সত্যি কথাটা জানাক, তাদের দেশ আসলে একটা সন্ত্রাসবাদী দেশ। কেন সন্ত্রাসবাদী বলছি? সারা পৃথিবী জানে, গোটা দুনিয়া জানে, পাকিস্তান সমর্থক সন্ত্রাসবাদে আতুরঘর, গোটা দুনিয়া জানে। পৃথিবীর সন্ত্রাসবাদের অভিভাবক ওসামা বিন লাদেন কোথায় পাওয়া গিয়েছিল? অ্যাবোটাবাদে। কি হয়েছিল পাকিস্তানে মে মাসের 2 তারিখে 2011-তে? তাদের নিজস্ব সেনাবাহিনীর শিবিরের পাশ থেকে এসে রাতের বেলায় তুলে নিয়ে যাওয়া হয়। সেনাবাহিনীর থেকে কিছুটা দূরে কে ছিল? গোটা পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেন ছিল। পাকিস্তান নাকি টেরই পায়নি। সত্যি না মিথ্যে সে নিয়ে অনেক প্রশ্ন আছে। আসলে সন্ত্রাসবাদীরা জানে পাকিস্তান এমন একটা জায়গা যেখানে গণতন্ত্র নেই, যেখানে ঠিক মতো প্রশাসন নেই, সেখানে লুকিয়েও থাকা যায়। আবার অনেকে জানে পাকিস্তানে অর্থ দিলে সব কিছু করা যায়, ইচ্ছে করলে দুর্গ বানানো যায়, যেটা করেছিলেন লাদেন। একের পর এক, সেটা আল জাওয়ারি হোক, সেটা মেহসুদ হোক বা অন্যান্যরা হোক, কোনো না কোনোভাবে পাকিস্তানের সঙ্গে তারা যুক্ত। আর এই পাকিস্তান সন্ত্রাসবাদীদের তৈরি করে কাপুরুষের মতো সীমান্ত পেরিয়ে আইএসআই এর পরিকল্পনা অনুযায়ী মাঝে মধ্যেই চলে আসে ভারতে। কাসাবের মতো বাচ্চা ছেলেদের ব্রেন ওয়াশ করে পাঠিয়ে দেওয়া হয় কাপুরুষের মতো। আবার এমন অবস্থা এখন নিজেরাই নিজেদের সন্ত্রাসবাদীদের তারা ঠিক রাখতে পারছে না। বুঝতে পেরেছেন তো? এমন অবস্থা। সুতরাং পাকিস্তানের নতুন প্রজন্মের ছেলেমেয়েদের অবশ্যই আপনাদের সন্ত্রাসবাদ, আপনাদের আতঙ্কবাদ, আপনাদের জঙ্গিবাদ, আপনাদের মৌলবাদী চিন্তাভাবনার যে এক ঐতিহ্যের অধিকারী, সেটা আপনারা জানান। এটা জানানো দরকার। নতুন ছেলেমেয়েরা বুঝতে পারবে যে কতটা ঘৃণ্য শাসক, ঘৃণ্য সেনাবাহিনী, ঘৃণ্য আইএসআই তাদের দেশকে, আজকে তাদের দেশকে স্বাধীনতার পর এতগুলো দশক পেরিয়ে যাওয়ার পর মধ্যযুগে ফেলে রেখেছে। জানানো উচিত আপনাদের। আমাদের সেনাপ্রধান তৎকালীন ফিল্ড মার্শাল শ্যাম মানেকশ, তিনি ইন্দিরা গান্ধীকে কথা দিয়েছিলেন, নির্দিষ্ট সময় এমন অবস্থা করলেন যে ইয়াহিয়া খান তার 93,000 সৈন্য নিয়ে আত্মসমর্পণ করলেন। তৎকালীন তাদের পূর্ব পাকিস্তান জন্ম নিল বাংলাদেশ। মর্নিং শোজ দ্য ডে। সেই সময় ইয়াহিয়া খানকে কি করতে হয়েছিল, কি হেনস্থার মুখে পড়তে হয়েছিল আমরা জানি। আসলে সময় পেরিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ইয়াহিয়া খানের অপমানের গ্লানি এখনো পর্যন্ত তারা ভুলতে পারেনি। তাই পাক সেনাপ্রধানকে বলতে হচ্ছে 1940 সাল পরবর্তীকালে আস্তিন থেকে ধূর্ত জিন্নার বের করা সেই 2 নেশন থিওরি বলতে হচ্ছে মিথ্যে কথা। আমি একটা কথা বলি, পাকিস্তানের মানুষকে জিজ্ঞেস করব, শোন, এই যে দেশটা স্বাধীন হলো, সেই দেশ স্বাধীনে এখন যে পাকিস্তান, সেই পাকিস্তানের কজন ফ্রিডম ফাইটার অর্থাৎ স্বাধীনতা সংগ্রামীর নাম করতে পারবি? বালুচিস্তান আর ওইদিকে আফগান, তারা লড়াই করেছিল। হ্যাঁ, তারা বীর সেনার মতো লড়াই করেছিল, বিপ্লবীর মতো, আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। আজও আমরা ভুলতে পারিনি সীমান্ত গান্ধী, আব্দুল গফর খানকে। কিন্তু আর অর্থাৎ পাঞ্জাবের যে অংশটা পাকিস্তানের, কজন স্বাধীনতা সংগ্রামীর কথা বলতে পারবেন? আর পাকিস্তানে
সেনাবাহিনীতে তাদের সংখ্যাটাই বেশি। অর্থাৎ যাদের স্বাধীনতা সংগ্রামে কোনো ঐতিহ্য নেই, যাদের ঐতিহ্য গণতন্ত্রে নেই, যাদের ঐতিহ্য শুধুমাত্র একটা বিষয়ে, সেটা সন্ত্রাসবাদ, সেটা বিচ্ছিন্নতাবাদ, গণতন্ত্র হত্যাকারী হিসেবে। সুতরাং এই ঐতিহ্যের কথা আগামী দিনের পাকিস্তানের ছেলেমেয়েরা জানুক, তারা বুঝবে, হয়তো তখন শুভবুদ্ধি উদয় হবে, হয়তো তখন গণতন্ত্র উত্থিত হবে। আর এই সব সেনাপ্রধান যারা প্রবল হতাশার মধ্যে কথা বলে, এবং একটা কথা মনে রাখবেন, কোনোদিনও ইতিহাস ভুলবে না যে এই আসিফ মুনির আসলে কে। আমরা আবার মনে করিয়ে দেব যে ভারতের রয়ের অধিকর্তার একটা ফোন পেয়ে তিনি ছুটতে ছুটতে চলে যান ইমরান খানের কাছে। তিনি বলেন, রাজস্থানে পৃথ্বীরাজ লক্ষ্য করেছে পাকিস্তানকে, ভয়ে হাত পা কাঁপছিল, আর সেই জন্যেই বীর অভিনন্দনকে ছেড়ে দিতে বাধ্য হয় কয়েক ঘন্টার মধ্যে। সুতরাং এই বীরপুঙ্গব যে কথা ইসলামাবাদে বসে সেখানকার পাকিস্তানের অনাবাসী ব্যবসায়ী উদ্যোগপতিদের বুঝিয়েছেন, সেটা কিন্তু তিনি লন্ডনে করতে পারবেন না, সেটা অন্য কোনো রাষ্ট্রে গিয়ে করতে পারবেন না, এমনকি পাকিস্তানের রাস্তাতেও করতে পারবেন না। তার কারণ সেখানে করলে লোকে বলবে মিথ্যে কথা। কারণ পাকিস্তানের মানুষ জানে এখন দেশটার অবস্থা কী, আপনার থেকে অনেক ভালোভাবে জানে। আর সেই জন্যে একটা কথা হিন্দিতে আছে, আমি তার বাংলা করছি না, অকাত মে রহো। জয় হিন্দ।